টপিকগুলো ডিসকাস করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রাম। এটা তোমার অনেকটা ওই ইকুইভ্যালেন্ট টু পিভি ডায়াগ্রাম বলতে পারো আর পিভি ডায়াগ্রামের একটা ইম্পর্টেন্স আমরা করে এসেছি। এখানেও এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামের ইম্পর্টেন্স কি সেটা করব। আমরা আগে যেটা দেখলাম যে কোনো রিভার্সিবল প্রসেসে এন্ট্রপি চেঞ্জ কেমন হয় একটা সিস্টেমের ক্ষেত্রে সেটাকে ক্যালকুলেট করতে পারি। এন্ট্রপি চেঞ্জ অফ এ সিস্টেম এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি ইন এ রিভার্সিবল প্রসেস। এই এন্ট্রপি চেঞ্জটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার যদি ক্যালকুলেট করা হয় তাহলে সেই ভেরিয়েশনটা একটা টিএস ডায়াগ্রাম এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামে দেখানো যেতে পারে। ধরো কোনো একটা সিস্টেম একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাচ্ছে, আমরা এই ট্রানজিশনটার জন্য এন্ট্রপি চেঞ্জ কত হয় সেইটাকে ক্যালকুলেট করলাম অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যাজিউমিং এ রিভার্সিবল প্রসেস কানেক্টিং দি স্টেটস। তো এইটা এখানে দেখো যেমন দেখানো হয়েছে, এইটা ধরো কোনো একটা ইনিশিয়াল স্টেট আর এইটা হচ্ছে কোনো একটা ফাইনাল স্টেট। এই ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাচ্ছে একটা রিভার্সিবল প্রসেসে। এই প্রসেসে এন্ট্রপিটা ধরো এই এস আই থেকে ইনক্রিজড হয়ে এস এফ হয়, এবং টেম্পারেচারটা সাম টিআই থেকে ইনক্রিজড হয়ে সাম টিএফ এ গিয়ে পৌঁছয়। তো এই যে এন্ট্রপি চেঞ্জটা যদি আমরা টেম্পারেচারের ফাংশন হিসাবে ক্যালকুলেট করতে পারি, তাহলে এই ভেরিয়েশনটাকে একটা ডায়াগ্রামে প্লট করা যেতে পারে। কনভেনশনালি আমরা টেম্পারেচারটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করি আর এন্ট্রপি এসটাকে এক্স অ্যাক্সিস বরাবর প্লট করি। তো এই ডায়াগ্রাম গুলো খুব ইউজফুল হয়, পার্টিকুলারলি যদি আমরা কোনো একটা রিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সিকে ক্যালকুলেট করতে চাই। আমরা পরে দেখাবো যে উইথ দি হেল্প অফ এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রাম উই ক্যান ক্যালকুলেট দি efficiency of a Carnot engine or any other reversible heat engine। যে কোনো রিভার্সিবল হিট ইঞ্জিন লাইক কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি খুব সহজেই এই এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামটা থেকে ক্যালকুলেট করে ফেলা যায়। এখন এই টিএস ডায়াগ্রামটা কেমন হবে, কার্ভটা কেমন হবে, সেইটা নিশ্চয়ই ডিপেন্ড করছে যে সিস্টেমটা কি আর এই সিস্টেমটাকে আমি কিভাবে নিয়ে যাচ্ছি, মানে সিস্টেমটা কোন ধরনের প্রসেস পারফর্ম করছে। ঠিক আছে, যদি আমরা একটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা কনসিডার করি, এই ডেফিনিশনটা একটু মনে করার চেষ্টা করো। ছিল যেন ডিএস ইকুয়ালস টু ডেল কিউ রিভার্সিবল বাই টি। যদি আমরা একটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা কনসিডার করি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ডেল কিউ রিভার্সিবল ইকুয়ালস টু জিরো, ডিএস ইকুয়ালস টু জিরো। আমরা একটা সিস্টেমকে ধরো কোনো একটা ইনিশিয়াল স্টেট থেকে একটা ফাইনাল স্টেট এফ এ নিয়ে গেলাম ভায়া সাম অ্যাডিয়াবেটিক প্রসেস। তো রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, এন্ট্রপিটা কোনোভাবে চেঞ্জ করবে না, ডিএস বা ডেল এস ইকুয়ালস টু জিরো ফর রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, রাইট? রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য ডেল এসটা জিরো। সেক্ষেত্রে এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামটা কেমন হবে, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচারটা চেঞ্জ করছে বাট এন্ট্রপিটা কিন্তু চেঞ্জ করছে না। সেক্ষেত্রে আমরা এই ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামটাকে। আমি যেটা প্রথমেই বললাম যে একটা সিস্টেমের এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রাম কেমন হবে সেইটা ডিপেন্ড করছে যে আমি কি ধরনের থার্মোডাইনামিক প্রসেস এই সিস্টেমটার মধ্যে কনসিডার করছি। যদি এই সিস্টেমটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস পারফর্ম করে, ফর এ রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস দেয়ার ইজ নো চেঞ্জ ইন এন্ট্রপি, কাজেই বা চেঞ্জ ইন টেম্পারেচার। সুতরাং এই রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসটাকে যদি এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামে দেখানো হয় তাহলে এই যে বি টু সি বা এ টু বি যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ সেই রকম স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব। অন দি আদার হ্যান্ড আমি যদি একটা আইসোথার্মাল প্রসেসের কথা কনসিডার করি, for an isothermal process you know temperature remains constant, isothermal processের জন্য temperature remains constant, so del q reversible equals to T into ds, টেম্পারেচারটা কনস্ট্যান্ট, হিট অ্যাবজর্ব হচ্ছে বা হিট রিলিজ হচ্ছে, অ্যাকর্ডিংলি সিস্টেমের এন্ট্রপিটা বাড়বে বা কমবে। আমরা রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসের জন্য যদি এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামটা দেখি তাহলে এটা এন্ট্রপি অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল একটা লাইনকে দিয়ে ডেসক্রাইব করা যেতে পারে। এখানে যেমন এবি বা সিডি, এই যে দুটো লাইন দেখছো এই দুটো লাইন দুটো রিভার্সিবল
আইসোথার্মাল প্রসেসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে সিস্টেমটা কি নিয়েছি তার উপর, আর এর পাশাপাশি আমি সিস্টেমের মধ্যে কি ধরনের থার্মোডাইনামিক প্রসেসের কথা ভাবছি তার উপরে ডিপেন্ড করবে। ওকে, তো হোয়াট ইজ দি ইম্পর্টেন্স, হোয়াট ইজ দি সিগনিফিকেন্স অফ দি এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রাম? দেখো এখানে একটু খেয়াল করে এন্ট্রপিটাকে কিন্তু আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্লট করেছি। তুমি যদি এমনি মানে যে আমাদের প্রিলিমিনারি নলেজ, সাধারণভাবে আমরা কি করি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্লট করি। এখানে কিন্তু এটা ভেরি ফেয়ার টু ট্রিট দি টেম্পারেচার অ্যাজ দি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। টেম্পারেচারটা তো তোমার থার্মোডাইনামিক স্টেটকে রিপ্রেজেন্ট করে, টেম্পারেচারটা একটা থার্মোডাইনামিক কোঅর্ডিনেট, কাজেই এটা ফেয়ার to treat the temperature as the independent coordinate and the entropy to be dependent on temperature। এখানে কিন্তু আমরা জিনিসটাকে কনভেনশনটাকে উল্টো করেছি, আমরা এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে এক্স অ্যাক্সিস বরাবর প্লট করেছি আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করেছি। নিশ্চয়ই কিছু সিগনিফিকেন্স রয়েছে এই প্লটটার, সেটা আমরা পিভি ডায়াগ্রাম করার সময় কিন্তু বলেছিলাম। খেয়াল করে দেখো, ডেল কিউ রিভার্সিবল ইকুয়ালস টু টি ইনটু ডিএস। কাজেই আমরা যদি কোন একটা পার্টিকুলার থার্মোডাইনামিক প্রসেসে হিট এক্সচেঞ্জ কত হচ্ছে এইটাকে ক্যালকুলেট করতে চাই, যেটা দরকার সেটা বেসিক্যালি কি আমাদের এই টিডিএস এইটাকে ইন্টিগ্রেট করতে হবে বিটুইন দি ইনিশিয়াল স্টেট এন্ড ফাইনাল স্টেট। তাহলে আমার যদি এই ডায়াগ্রামটা দেওয়া থাকে, টিডিএস ডায়াগ্রামটা দেওয়া থাকে, সেই ডায়াগ্রামের এরিয়াটাকে ক্যালকুলেট করে আমি কিন্তু বলে দিতে পারি যে হোয়াট ইজ দি হিট এক্সচেঞ্জ ইন এ পার্টিকুলার থার্মোডাইনামিক প্রসেস। এখানে আমি যেমন একটা প্রসেসকে দেখাচ্ছি, ধরো এই দিক বরাবর এন্ট্রপি প্লট করা হচ্ছে আর এই দিক বরাবর টেম্পারেচার। যেমনটা বললাম যে একটা আইসোথার্মাল প্রসেসকে আমরা এইরকম এন্ট্রপি অ্যাক্সিসের সাথে প্যারালাল একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এ টু বি এইটা বেসিক্যালি একটা আইসোথার্মাল প্রসেসকে রিপ্রেজেন্ট করছে, যেখানে সে সিস্টেমের এন্ট্রপিটা এসএ থেকে ইনক্রিজড হয়ে এস বি হয়েছে। ক্লিয়ার? তাহলে এই প্রসেসটাতে কতটা তোমার হিট এক্সচেঞ্জ হয়েছে, এই প্রসেসটায় সিস্টেমটা কতটা হিট অ্যাবজর্ব করেছে সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি বাই কম্পিউটিং দি এরিয়া। এই যে টিএস ডায়াগ্রাম রয়েছে, এই টিএস ডায়াগ্রামের এরিয়াটাকে কম্পিউট করে আমরা বলে দিতে পারি যে সিস্টেমটা কতটা হিট অ্যাবজর্ব করেছে। দ্যাট ইজ দি সিগনিফিকেন্স অফ টিএস ডায়াগ্রাম। একটু রিকল করার চেষ্টা করো, পিভি ডায়াগ্রামের সিগনিফিকেন্স কি ছিল? area under the curve in PV diagram represents the work done by the system। ঠিক একই রকম ভাবে area under the TS diagram represents the heat absorbed by the system। এখানে আমরা A to B প্রসেসটাকে দেখিয়েছি, এই প্রসেসে দেখতে পাচ্ছ যে এন্ট্রপিটা বাড়ছে, কাজেই সিস্টেম ইজ অ্যাবজর্বিং সাম অ্যামাউন্ট অফ হিট। এই প্রসেসটাতে সিস্টেমটা কিছু পরিমাণ হিটকে অ্যাবজর্ব করছে। ওকে, অন দি আদার হ্যান্ড আমি যদি এইরকম একটা প্রসেসের কথা কনসিডার করতাম, যে ধরো এইরকম সি থেকে ডি এই যে প্রসেস, এইটাও কিন্তু একটা রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসকে রিপ্রেজেন্ট করছে। এখানেও কতটা হিট এক্সচেঞ্জ হচ্ছে সেটা আমরা বলে দিতে পারি, কিন্তু এই যে হিট এক্সচেঞ্জটা, সেই হিট এক্সচেঞ্জটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই হিট এক্সচেঞ্জটা কিন্তু তোমার রিলিজড হয়েছে, এই যে হিটটা, সেই হিটটা কিন্তু রিলিজড হয়েছে বাই দি সিস্টেম। ওকে, তাহলে থার্মোডাইনামিক প্রসেসটা কেমন ভাবে দেখানো হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। তবে যদি টিএস ডায়াগ্রামটা দেওয়া থাকে, তার এরিয়াটা ক্যালকুলেট করে আমরা বলে দিতে পারি যে সিস্টেমটা সারাউন্ডিংস এর সাথে বা অন্য কোনো একটা সিস্টেমের সাথে কতটা হিট এক্সচেঞ্জ করেছে। তাহলে পিভি ডায়াগ্রামের ইম্পর্টেন্স যেমন ওয়ার্ক ডানটাকে ক্যালকুলেট করা যায়, টিএস ডায়াগ্রাম থেকে আমরা হিট এক্সচেঞ্জটাকে ক্যালকুলেট করতে পারি। দেখো এটাকে ইমিডিয়েটলি আমরা এই কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে কাজে লাগাতে পারি। দেখতে পাচ্ছ এই এই যে ফিগারটা তোমার কার্নো ইঞ্জিনের প্রসেসটাকে রিপ্রেজেন্ট করছে। আমরা আগে ডিসকাস করেছি যে একটা কার্নো সাইকেল কম্পোজড অফ 4 স্টেপস, 4টে স্টেপস রয়েছে। 4টে স্টেপের মধ্যে প্রথম দ্বিতীয় আলাদা করার কিছু নেই। 4টে স্টেপ গুলো কি কি? একটা স্টেপ হচ্ছে রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, একটা হচ্ছে তোমার অ্যাডিয়াবেটিক প্রসেস, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, তারপর আরেকটা রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, এবং তারপরে হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস।
সুতরাং প্রথম যে রিভার্সিবল প্রসেস যেটা কিনা হায়ার টেম্পারেচারে হয়, হায়ার টেম্পারেচারে যে রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, হায়ার টেম্পারেচারে যে রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, সেখানেই তো সিস্টেমটা হিট অ্যাবজর্ব করে কার্নো সাইকেলের। তাহলে প্রথম যে স্টেপটা, সেই স্টেপটাকে আমরা এবি এই স্ট্রেট লাইনটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবি এই স্ট্রেট লাইনটা দিয়ে কার্নো সাইকেলের রিভার্সিবল আইসোথার্মাল স্টেজটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে, দ্যাট হ্যাজ অকার্ড অ্যাট দি হায়ার টেম্পারেচার। পরের যে স্টেজটা অ্যাডিয়াবেটিক প্রসেস, সেই অ্যাডিয়াবেটিক প্রসেসটাকে আমরা বি টু সি এই কার্ভটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেমনটা বললাম, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসে কোনো রকম এনট্রপি চেঞ্জ হয় না, কাজে বি টু সি এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ, সেই স্ট্রেট লাইনটা তাহলে কার্নো সাইকেলের পরের স্টেজটাকে ডেসক্রাইব করছে। নেক্সট কি দেখানো হয়েছে, নেক্সট আমরা সি টু ডি এস অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল একটা লাইন টেনেছি। এটাও তোমার একটা রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসকে রিপ্রেজেন্ট করছে, বাট দ্যাট হ্যাজ অকার এট দি লোয়ার টেম্পারেচার T2। আর ফাইনাল স্টেজটা হচ্ছে D2 আরো একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, সেই প্রসেসটা তোমার বিসি লাইনের সাথে প্যারালাল একটা লাইনকে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এ বি সি ডি এই যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, সেই রেক্ট্যাঙ্গেলটা তাহলে একটা কার্নো সাইকেলকে রিপ্রেজেন্ট করছে। ইট ডাজ নট ম্যাটার উইথ হোয়াট ওয়ার্কিং সাবস্টেন্স আই এম ওয়ার্কিং অন। আমি কি ধরনের ওয়ার্কিং সাবস্টেন্স নিয়ে কাজ করছি তার উপর এটা ডিপেন্ড করে না। আমি আইডিয়াল গ্যাস নিয়ে করি, আমি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স নিয়ে করি, আমি সারফেস ফিল্ড নিয়ে করি, যাই করি না কেন, যে কোনো সিস্টেমের মধ্যেই যদি থার্মোডাইনামিক, যে কোনো সিস্টেমের মধ্যেই যদি আমাকে কার্নো সাইকেলকে রিয়েলাইজ করতে হয়, আমাদেরকে দুটো আইসোথার্মাল প্রসেস আর দুটো অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা ভাবতে হবে। দুটো রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, দুটো রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা ভাবতে হবে। প্রথম যে আইসোথার্মাল প্রসেস, মানে যে আইসোথার্মাল প্রসেসটা হায়ার টেম্পারেচারে অকার করছে, সেখানে সিস্টেমটা হিট অ্যাবজর্ব করছে। আর লোয়ার টেম্পারেচারে যে আইসোথার্মাল প্রসেস, সেখানে সিস্টেমটা হিটকে রিলিজ করছে। কাজেই প্রথম যে আইসোথার্মাল প্রসেস, সেটাকে আমি এই এবি লাইন দিয়ে দেখাতে পারি, যেটা হায়ার টেম্পারেচারে রয়েছে। আর পরের যেটা, সেটা তোমার সিডি লাইন দিয়ে দেখাতে পারি। এটা সবাই কনভিন্সড যে কার্নো সাইকেলটাকে যদি আমরা এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামে প্লট করি, ওয়ার্কিং সাবস্টেন্সটা যাই হোক না কেন, এটার শেপটা মানে কার্ভটা সাইকেলটা একই রকম হবে আর কি। যদি আমরা পিভি ডায়াগ্রাম, মানে আমি যদি স্টেট ভেরিয়েবলের টার্মে দেখাতাম, কার্নো সাইকেলটাকে যদি স্টেট ভেরিয়েবলের টার্মে রিপ্রেজেন্ট করতাম, সেটা কিন্তু সিস্টেম স্পেসিফিক। আমরা যদি হাইড্রোস্ট্যাটিক সিস্টেম নিয়ে করতাম, তাহলে আমাদের কার্নো সাইকেলটাকে পিভি ডায়াগ্রামে দেখাতে হতো। যদি আমি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স নিয়ে করতাম, তাহলে এমএইচ ডায়াগ্রামে দেখাতে হতো, এন্ড সো অন। ওকে, অন দি আদার হ্যান্ড, যদি আমরা ওই সিস্টেমগুলোর কার্নো সাইকেলকে এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামে দেখাই, তাহলে কিন্তু ডায়াগ্রামগুলো একই রকম হবে। এবার দেখো হাউ ইজি ইট ইজ টু ক্যালকুলেট দি এফিসিয়েন্সি অফ দি সাইকেল। এই যে কিউ1টাকে লিখেছি, কিউ1টাকে আমরা কি করে বের করতে পারি? কিউ1টা কি বললাম? কিউ1টা হচ্ছে হিট এক্সচেঞ্জড, কিউ1টা হচ্ছে হিট অ্যাবজর্বড বাই দি সিস্টেম when it moves from state A to state B। যেহেতু এটা আইসোথার্মাল প্রসেস, আমরা এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কাজে লাগাতে পারি। এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট এট T1, ফাইনাল এন্ট্রপিটা কত S2, ইনিশিয়াল এন্ট্রপিটা কত S1। তাহলে Q1টাকে লিখতে পারি as Q1 into S2 minus S1। সিস্টেমটাকে যখন এ থেকে বি তে নিয়ে যাওয়া হচ্ছে, এই প্রথম যে আইসোথার্মাল স্টেজটাকে দেখানো হয়েছে, সেই স্টেজে যে পরিমাণ হিট অ্যাবজর্ব হবে, সেইটাকে আমরা লিখে ফেলতে পারি as T1 into S2 minus S1। ঠিক একই রকম ভাবে সিস্টেমটা যে পরিমাণ হিট রিলিজ করছে, অর্থাৎ ম্যাগনিটিউডটা যদি আমরা লিখতাম Q2, সেই Q2টাকে কত লিখতে পারতাম? Q2টাকে লিখতে পারতাম as T2 into S2 minus S1। যেমনটা বললাম, এরিয়া অফ দি টিএস ডায়াগ্রাম, এ থেকে বি তে যখন নিয়ে যাচ্ছি, টিএস ডায়াগ্রামের এরিয়াটা কত? এ থেকে বি তে যখন নিয়ে যাচ্ছি, টিএস ডায়াগ্রামের এরিয়াটা হচ্ছে এই এরিয়াটা, রাইট? টিএস ডায়াগ্রামের এরিয়াটা হচ্ছে এই এরিয়াটা। অন দি আদার হ্যান্ড, আমি যখন সি থেকে ডি তে আসছি, সি থেকে যখন ডি তে আসছি, সেক্ষেত্রে এরিয়া অফ দি টিএস ডায়াগ্রাম কি হচ্ছে? এই যে এরিয়াটা, সেই এরিয়াটার সাথে সমান। এটা দেখতে পাচ্ছ একটা রেক্ট্যাঙ্গেল, যার তোমার সে ব্রেডটা হচ্ছে T2 আর উইথটা হচ্ছে S2 minus S1। তাহলে রেডিলি আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি Q2 ভ্যালুটা।
Q2 টা হচ্ছে ওই এরিয়াটার সাথে সমান T2 into S2 minus S1. Now you recall the efficiency of any heat engine. যে কোনো হিট ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি কে কিভাবে লেখা যায়, as 1 minus Q2 by Q1. এবার Q2 পেয়ে গেছো, Q1 পেয়ে গেছো, তাহলে দেখতে পাচ্ছ যে এফিসিয়েন্সিটা ইজ সিম্পলি 1 minus T2 by T1. এখানে কিন্তু সিস্টেমের আমার ইকুয়েশন অফ স্টেট কোনোভাবেই কাজে লাগছে না। আমার সিস্টেমটার ইকুয়েশন অফ স্টেট সম্পর্কে আইডিয়া না থাকলেও হবে, এটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হোক, ডাইলেকট্রিক সাবস্টেন্স হোক, আইডিয়াল গ্যাস হোক, রিয়েল গ্যাস, ভ্যান্ডারওয়াল গ্যাস হোক, যে কোনো সিস্টেমই হোক না কেন, যদি আমরা সেই সিস্টেমে কোন একটা কার্নোট সাইকেলকে রিয়েলাইজ করতে পারি, ইট উইল গিভ অ্যান ইউনিক এক্সপ্রেশন ফর দি এফিসিয়েন্সি। তাহলে আমরা এখন অন্তত এই কনক্লুশনটাতে আসতে পারি যে এফিসিয়েন্সি অফ কার্নোট সাইকেল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি ওয়ার্কিং সাবস্টেন্স। আমরা ওয়ার্কিং সাবস্টেন্স যাই নিই না কেন, যে কোনো সাবস্টেন্সই যদি এরকম ধরনের কোন একটা কার্নোট সাইকেল রিয়েলাইজ করা যায়, তাহলে এফিসিয়েন্সিটা একই রকম হবে, প্রোভাইডেড এই রিজার্ভার টেম্পারেচার গুলো একই রকম। ক্লিয়ার হয়েছে? যেটা বললাম ক্লিয়ার হয়েছে? বলো, ডাউট থাকলে বলো। আগে আমরা একটা কথা বলেছিলাম না, যে তোমার একদম সেকেন্ড ল যখন শুরু করি, ইনফ্যাক্ট সেকেন্ড লতে ঢোকার আগেই যখন কার্নো ইঞ্জিন পড়াচ্ছিলাম, সেখানে বলেছিলাম যে এফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি ওয়ার্কিং সাবস্টেন্স। এট দ্যাট টাইম সেটাকে প্রুভ করার খুব সহজ উপায় ছিল না। আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেটটা জানি বলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এফিসিয়েন্সি এক্সপ্রেশনটা কেমন হবে সেটাই বের করেছিলাম। যদি তোমাকে বলা হতো যে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের জন্য এফিসিয়েন্সি কত হবে বের করো, বা ডাইলেকট্রিক সাবস্টেন্স নিয়ে যদি করা হয় তাহলে এফিসিয়েন্সি কত হবে বের করো, সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত, বিকজ ইকুয়েশন অফ স্টেটটা কি সেটা খুব ক্লিয়ারলি জানা ছিল না। একই জিনিসকে যদি আমরা এই এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রাম থেকে ক্যালকুলেট করতাম, তাহলে কিন্তু উত্তরটা দিয়ে দেওয়া সহজ হতো। এখান থেকে যেটা দেখতে পাচ্ছ যে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স কি আমরা কার্বন সাইকেল রিয়েলাইজ করি, বা ডাইলেকট্রিক মেটেরিয়ালে কার্বন সাইকেল রিয়েলাইজ করি, বা আইডিয়াল গ্যাসে কার্বন সাইকেল রিয়েলাইজ করি, সমস্ত কিছুই এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামটা একই রকম। এবার এখান থেকে যদি এফিসিয়েন্সিটা বের করা হয়, দেখতেই পাচ্ছ যে তোমার শুধুমাত্র T1 T2 এই টেম্পারেচার রেশিও গুলোর উপরই ডিপেন্ড করে, আর কিছু না। হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একটু বুঝতে পেরেছি। কি বললে, কোশ্চেন আছে কিছু না? ঠিক আছে বলছো, তাই তো? ওকে, চলো পরের টপিকে যাওয়া যাক। এর পরের জিনিসগুলো খুব সহজ রাদার। আমরা এবার বিভিন্ন রকম থার্মোডাইনামিক প্রসেসে এন্ট্রপি চেঞ্জটা কেমন হয় সেইটাকে ক্যালকুলেট করব। বিভিন্ন থার্মোডাইনামিক প্রসেসে এন্ট্রপি চেঞ্জ কেমন হয় সেইগুলো ক্যালকুলেট করব। কতগুলো রিপ্রেজেন্টেটিভ থার্মোডাইনামিক প্রসেসের কথাই কনসিডার করব অবশ্যই, যে ক্ষেত্রে অ্যানালিটিক্যালি ক্যালকুলেশন করাটা সম্ভব। ক্যালকুলেশন করতে গেলে সবসময় আমাদের মাথায় রাখতে হবে সিস্টেমটাকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেভাবেই নিয়ে যাই না কেন, বিকজ এন্ট্রপি ইজ এ ফাংশন অফ স্টেট, আমরা সবসময় দুটো স্টেটের মধ্যে একটা রিভার্সেবল প্রসেসের কথা ভাবতে পারি। প্র্যাকটিক্যালি প্রসেসটা যাই হোক না কেন, একটা সিস্টেমকে ধরো আমরা পিভিটি থেকে পিভিটি থেকে সে পি প্রাইম ভি প্রাইম টি প্রাইম এইরকম স্টেটে নিয়ে যাচ্ছি। আমি যেভাবেই নিয়ে যাই না কেন, যেভাবে মানে একটা ধরো আইসোথার্মাল প্রসেস ফলো করে নিয়ে গেছি, এই আইসোথার্মাল প্রসেসটা ন্যাচারালি যদি ভাবি, এই আইসোথার্মাল প্রসেসটাই রিভার্সেবল প্রসেস। কিন্তু যদি আমার স্টেট দুটোকে ডিফাইন করে দেওয়া থাকে, আমরা ভাবতেই পারি যে যেন সিস্টেমটাকে আমরা রিভার্সেবল আইসোথার্মাল প্রসেসে নিয়ে গেছি। প্র্যাকটিক্যালি যদি একটা প্রসেসের কথা ভাবো, প্র্যাকটিক্যালি প্রসেসটা তো রিভার্সেবল নয়। একটা সিস্টেমকে ধরো পি পি টি থেকে পি প্রাইম ভি প্রাইম টি প্রাইমে নিয়ে যাওয়া হয়েছে, বলে দেওয়া আছে যে একটা আইসোথার্মাল প্রসেস ফলো করা হয়েছে। তো যদি আমরা প্র্যাকটিক্যালি প্রসেসটাকে ভাবি, এটা আইসোথার্মাল হতেই পারে, বাট এটা কখনোই রিভার্সেবল নয়। তবে যদি আমাকে এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করতে হয়, আমাকে কিন্তু ধরে নিতে হবে যে এই প্রসেসটা একটা রিভার্সেবল আইসোথার্মাল প্রসেস, বিকজ এন্ট্রপি ইজ এ ফাংশন অফ স্টেট। আমাদেরকে এন্ট্রপিটা ফাংশন অফ স্টেট, সুতরাং আমি কিভাবে সিস্টেমটাকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে গেছি, রিভার্সিবলি নিয়ে গেছি কি রিভার্সিবলি নিয়ে গেছি তার উপরে ডিপেন্ড করবে না। আমাদেরকে কিন্তু একটা রিভার্সেবল পাথের কথা ভাবতে হবে, যাতে করে আমরা এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে পারি।
বিশেষ করে এই যে ফর্মুলাটার কথা বলছি, যে ফর্মুলাটা আগের দিনকে ডিফাইন করা হয়েছে, এস ডেল এস ইকুয়ালস টু এস এফ মাইনাস এস আই, এইটাকে আমরা কিভাবে লিখেছিলাম আগের দিনকে? এটাকে লিখেছিলাম অ্যাজ ডেল কিউ রিভার্সিবল বাই টি ইন্টিগ্রেটেড বিটুইন দি স্টেটস আই এন্ড এফ। এই ডেফিনিশনটা তখনই অ্যাপ্লিকেবল যদি আমরা একটা রিভার্সিবল প্রসেসের কথা কনসিডার করি। এই যে এলিমেন্টারি হিট এক্সচেঞ্জের কথা বলা হচ্ছে, এটা যদি রিভার্সিবল ম্যানারে হয়ে থাকে তবেই কিন্তু এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা এন্ট্রপি চেঞ্জটা বের করতে পারবো। এখন আমরা যে প্রসেসগুলোতে এন্ট্রপি চেঞ্জটা ক্যালকুলেট করতে যাচ্ছি সব জায়গাতেই এই ডেফিনিশনটাকে ইউজ করব, তার কারণ এটাই একমাত্র ডেফিনিশন যাতে করে আমরা অ্যানালিটিক্যালি ক্যালকুলেশনটাকে করে ফেলতে পারি। আর প্রসেসটাকে অবশ্যই রিভার্সিবল প্রসেস ভাবতে হবে। কি বলে দেওয়া থাক বা না থাক, বাই ডিফল্ট আমরা বুঝে নেব যে প্রসেসটা একটা রিভার্সিবল প্রসেস, সেইটা ধরেই ক্যালকুলেশন করব। প্রথম এক্সাম্পলটা হচ্ছে টু ক্যালকুলেট দি এন্ট্রপি চেঞ্জ ইন হিট অ্যাবজর্পশন। ধরো কোন একটা বডি কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করছে, ঠিক আছে, তাহলে তার এন্ট্রপি চেঞ্জটা কেমন হবে এটাকে আমরা বের করব। ধরো কোন একটা বডির মাস হচ্ছে m আর তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ সাম c। একটা বডির মাস m এবং এর স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা হচ্ছে c। এখন এইটা কোন একটা রিজার্ভারের সাথে হিট এক্সচেঞ্জ করছে রিভার্সিবল ম্যানারে, যাতে করে তার টেম্পারেচারটা টিআই থেকে ইনক্রিজ হয়ে টিএফ হয়। ইনিশিয়ালি বডিটার টেম্পারেচার ছিল টিআই, এবার এটা হিট অ্যাবজর্ব করছে ইন রিভার্সিবল ম্যানার so that its temperature increases to a value TF। এই যে প্রসেসটা, এই প্রসেসে আমরা এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করব। ধরে নেওয়া যাক যে ইনফাইনাইটেসিমাল যে হিট এক্সচেঞ্জ সেটাকে আমরা রিভার্সিবল ম্যানারে হয়েছে, তো ডেল কিউ রিভার্সিবল এটাকে এরকম ভাবে লিখতে পারি এম সি ইন্টু ডিটি। মনে করতে পারছো কোন একটা বডির টেম্পারেচার চেঞ্জ যদি ডিটি হয়, বডিটার মাস যদি এম হয়, স্পেসিফিক হিট ক্যাপাসিটি সি হয়, তাহলে ডেল কিউ এলিমেন্টারি হিট এক্সচেঞ্জ সেটা কত এম সি ইন্টু ডিটি। এবার এই যে ফর্মুলাটা বললাম, এই ফর্মুলাতে তুমি ডেল কিউটাকে রিপ্লেস করে দাও বাই হোয়াট এম সি ইন্টু ডিটি। ডিনোমিনেটরের তো টি ছিল, সেটা রইলই, এম সি ইন্টু ডিটি ইন্টিগ্রেশন ফ্রম দি ইনিশিয়াল স্টেট আই টু দি ফাইনাল স্টেট এফ। ওকে, এবার জানো যে এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে, সিম্পলি এম এস ইন্টু এল এন টিএফ বাই টিআই। এবার এখানে একটু খেয়াল করে দেখো, যদি টিএফটা টিআই এর থেকে বড় হয়, আমরা তো বললাম যে বডিটা হিট অ্যাবজর্ব করছে, তার টেম্পারেচারটা টিআই থেকে বেড়ে টিএফ হচ্ছে, তাহলে এল এন টিএফ বাই টিআই এটা কি একটা পজিটিভ কোয়ান্টিটি, ডেলএসটা পজিটিভ, তাহলে আমরা কনক্লুড করতে পারি যে এন্ট্রপি অফ দি বডি উইল ইনক্রিজ অ্যাজ ইট ইজ হিটেড আপ। বডিটা যদি হিটেড আপ হয়, বডির টেম্পারেচারটা যদি বাড়তে থাকে, তাহলে এন্ট্রপিটা বাড়বে। অন দি আদার হ্যান্ড বডিটা যদি কুল ডাউন হয়, হিট রিলিজ করে, সেক্ষেত্রে এন্ট্রপিটা কমবে। টিএফটা যদি টিআই এর থেকে ছোট হয়, এলএন টিএফ বাই টিআই এইটা একটা নেগেটিভ কোয়ান্টিটি, সেক্ষেত্রে ডেলএসটা নেগেটিভ, অর্থাৎ সেক্ষেত্রে এসএফ ভ্যালুটা এসআই এর থেকে কম হবে। ওকে, এইটা একটা প্রসেস। নেক্সট আরেকটা প্রসেসে এন্ট্রপি চেঞ্জটাকে ডিসকাস করা আছে। পরের প্রসেসটা হচ্ছে এন্ট্রপি চেঞ্জ ইন ফেজ ট্রানজিশন। আমরা একটা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের কথা বলছি, পরে ডিটেলে আমরা ডিসকাস করব ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, হায়ার অর্ডার ফেজ ট্রানজিশন বলতে কি বোঝায়। ফর দি টাইম বিং উই আর কনসিডারিং ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। সোজা কথায় আমরা যেগুলোকে সাধারণভাবে ফেজ ট্রানজিশন বলে জানি আর কি, আইস থেকে ওয়াটারে কনভার্সন বা ওয়াটার থেকে আইসে কনভার্সন, ওয়াটার থেকে ভেপার বা ভেপার থেকে ওয়াটার কনভার্সন, এইগুলো বেসিক্যালি এক্সাম্পলস অফ ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। As you can remember that each type of phase transitions occur isothermally। এই ফেজ ট্রানজিশন গুলো যখন হয় তখন আইসোথার্মালি অকার করে, না, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। যখন আইসটা ওয়াটারে মেল্ট করে, দি টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট এট 273 কেলভিন। যখন ওয়াটারটা বয়েলড হয় টু ভেপার, the temperature remains constant at 373 Kelvin। ওকে, তো এইটা তাহলে বেসিক্যালি একটা আইসোথার্মাল প্রসেস, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। ইন অ্যাডিশন আমরা যেটা ধরে নেব যে এই ফেজ ট্রানজিশনের জন্য যে হিট অ্যাবজর্পশনটা হচ্ছে সেটা রিভার্সিবল ম্যানারে হচ্ছে। ধরো যে তোমার সাবস্টেন্সের একটা সাবস্টেন্সের মাস হচ্ছে এম, আমি এম গ্রামের একটা আইস নিয়েছি, আর এর লেটেন্ট হিটটা হচ্ছে সাম এল, অর্থাৎ 1 গ্রাম আইস 0 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা যদি ওয়াটারে কনভার্টেড হয় at 0 ডিগ্রি সেন্টিগ্রেড,
তাহলে it has to absorb some amount of heat L 80 ক্যালোরি পার গ্রাম করেছো তোমরা। সেই L অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব করতে হবে। তো এই যে ফেজ ট্রানজিশনটার কথা কনসিডার করছি, সেই ফেজ ট্রানজিশনটা হতে গেলে করেসপন্ডিং যে ল্যাটেন্ট হিটটা দরকার, সেই ল্যাটেন্ট হিটটা হচ্ছে সাম L। তাহলে m গ্রাম সাবস্টেন্স যদি নেওয়া হয়, তার জন্য টোটাল হিট কতটা হবে? তার জন্য টোটাল হিট হবে m ইন্টু এল, m ইন্টু এল। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে, এই ইন্টিগ্রেশনটাকে তুমি রিপ্লেস করতে পারো অ্যাজ ml/t। ইনফ্যাক্ট এইরকম ভাবে বলতে পারি আমি যে টেম্পারেচারটা তো কনস্ট্যান্ট, টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনটা কি হয়ে যায়? ইন্টিগ্রেশনটা সিম্পলি I2F del Q রিভার্সিবল, অর্থাৎ Q রিভার্সিবল বাই T। এই প্রসেসে টোটাল যে হিটটা অ্যাবজর্ব হয়েছে, সেটাকে যদি আমরা এই ট্রানজিশন টেম্পারেচার দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এনট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। যদি ফেজ ট্রানজিশনের সময় হিটটা অ্যাবজর্বড হয়, তাহলে ডেল এসটা পজিটিভ হবে, ফাইনাল স্টেজের এনট্রপিটা ইনিশিয়াল স্টেজের এনট্রপি থেকে বেশি হবে। অন দি আদার হ্যান্ড, যদি হিটটা অ্যাবজর্বড হয়, হিটটা যদি রিলিজড হয়, তাহলে কি হবে? তাহলে তোমার এই ডেল এসটা নেগেটিভ এবং এস এর ভ্যালুটা সেক্ষেত্রে এসআই এর থেকে কম হবে। এক্সাম্পল হিসেবে এখানে বলে দেওয়া রয়েছে, আইস থেকে যদি ওয়াটারে কনভার্সনের কথা কনসিডার করো, আইস টু ওয়াটার কনভার্সনের জন্য কি হবে? আইসটা হিট অ্যাবজর্ব করবে, তাহলে আইসটা যখন ওয়াটারে কনভার্টেড হয়ে যাচ্ছে, তখন এনট্রপিটা বাড়ছে। অন দি আদার হ্যান্ড, যদি ওয়াটার থেকে আইসে কনভার্সনের কথা বলো, ওয়াটারটাকে কি হিট রিলিজ করতে হবে, তাহলে ওয়াটার থেকে আইসে কনভার্টেড হলে ওয়াটারের এনট্রপিটা কমে যাবে। এই দুটো সিম্পল কেস বুঝতে পেরেছো? এই দুটো সিম্পল কেস ক্লিয়ার হয়েছে? এনট্রপি চেঞ্জের যেগুলো বললাম এক্সাম্পল, এই দুটো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, কিন্তু এন্ট্রপি তো স্যার কোনোদিন কমে না, এটা শুনছি, মানে ইনক্রিজই করে স্যার এন্ট্রপিটা। আগে তুমি কি বললাম? কোনো একটা সিস্টেমের এনট্রপি বাড়তে, এনট্রপি অফ দি ইউনিভার্স, এইটা কিন্তু সবসময় তোমার বাড়বে বা একই রকম থাকবে। ডেল এস অফ দি ইউনিভার্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো। আমরা তো ইউনিভার্সের কথা কনসিডার করছি না, আমরা একটা সিস্টেমের কথা কনসিডার করছি। ওয়াটারটা আইসে কনভার্টেড হচ্ছে, কাজেই ওয়াটারটা কি করছে? ওয়াটারটা হিট রিলিজ করছে, ওয়াটারের এনট্রপি কমে যাচ্ছে, কিন্তু ওয়াটারটা তো কোনো একটা একে সারাউন্ডিংসে তো হিটটাকে রিলিজ করছে, তাহলে সারাউন্ডিংসের এনট্রপিটা বাড়ছে। সারাউন্ডিংসের এনট্রপিটা ওয়াটারের এনট্রপি যতটা কমছে তার থেকে বেশি বাড়ছে, such that the total change in entropy of the water and its surroundings is a positive quantity। ঠিক আছে? আমরা কিন্তু ওভারঅল ওটা মানে এভারেজ থাকছে, মানে এভারেজ কনস্ট্যান্ট থাকছে না, কনস্ট্যান্ট থাকছেও না। কনস্ট্যান্ট। এটা তোমার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো। আমরা তো শুধুমাত্র একটা সিস্টেমের কথা কনসিডার করছি, আমরা এই ক্যালকুলেশনে কোথাও দেখো সারাউন্ডিংস এর কি হলো সেইটাকে ক্যালকুলেট করছি না। হ্যাঁ, ওয়াটারের এনট্রপি একটা সিস্টেমের এনট্রপি কমতেই পারে বা বাড়তেই পারে, সারাউন্ডিংস এর এনট্রপিটা তাহলে চেঞ্জ হবে। ওয়াটারের এনট্রপি যদি কমে, সারাউন্ডিংস এর এনট্রপি বাড়বে। ওয়াটারটা হিট রিলিজ করে দিচ্ছে, সেই জন্য এর এনট্রপিটা কমছে। এখন এই রিলিজড হিটটা তো সারাউন্ডিংস এ যাচ্ছে, তাহলে সারাউন্ডিংস এর এনট্রপি বাড়ছে। এবার দি ফ্যাক্ট ইজ দ্যাট, যে ওয়াটারটা এনট্রপি যতটা কমছে, সারাউন্ডিংস এর এনট্রপি কিন্তু তার থেকে বেশি বাড়ছে। সুতরাং ওয়াটারের চেঞ্জ ইন এনট্রপি আর সারাউন্ডিংস এর চেঞ্জ ইন এনট্রপি, এই দুটোকে যদি যোগ করি, সেইটা অবশ্যই একটা পজিটিভ কোয়ান্টিটি হবে, হতেই হবে। সেটাই তো আমরা দেখেই এসেছি আগের দিনকে, সেটাই তো প্রিন্সিপাল অফ এনট্রপি বলে পড়ে এসেছি, তাই না? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। বেশ, এবার এরপরে আমরা যেগুলো ডিসকাস করব সেইগুলো সব ইন দি কনটেক্সট অফ আইডিয়াল গ্যাস। অন্তত এরপরে যে 4-5টা রয়েছে, এক্সাম্পলস রয়েছে, সেইগুলো সব ইন দি কনটেক্সট অফ আইডিয়াল গ্যাস ডিসকাস করা আছে আর কি। একটা আইডিয়াল গ্যাসে যদি অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, এনট্রপি চেঞ্জ কেমন হবে? একটা আইডিয়াল গ্যাসে যদি আইসোথার্মাল প্রসেস হয়, এনট্রপি চেঞ্জ কেমন হবে? আইডিয়াল গ্যাসে যদি আইসোব্যারিক প্রসেস হয়, তাহলে এনট্রপি চেঞ্জ কেমন হবে? এই সমস্ত জিনিসগুলোকে ডিসকাস করা রয়েছে। তো প্রথমেই যেটা বলা আছে সেটা হচ্ছে, an ideal gas is performing a reversible adiabatic process, so what will be the change in entropy? এটা কিন্তু আমরা অলরেডি পড়েই এসেছি, খেয়াল করে দেখো।
পড়ে এসেছে এই জিনিসটা, তাই না? আমরা কি কি দেখলাম যে ds ইকুয়ালস টু ডেল কিউ রিভার্সিবল বাই টি। তো প্রসেসটা যদি অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য ডেল কিউটা কি জিরো, অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য ডেল কিউটা জিরো। ডেল কিউ যদি জিরো হয় তাহলে ডিএসটা জিরো। তাহলে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা যদি বলি, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ডেল এসটা জিরো, ডেল এসটা জিরো, ইনিশিয়াল এনট্রপি ফাইনাল এনট্রপি একই রকম হবে। একটা আইডিয়াল গ্যাসকে যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে অ্যাডিয়াবেটিক প্রসেসে নিয়ে যাওয়া হয়, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের থ্রুতে নিয়ে যাওয়া হয়, তাহলে তার এনট্রপির কোনো রকম চেঞ্জ হবে না। আমরা এই ধরনের প্রসেসকে আইসেন্ট্রপিক প্রসেস বলে থাকি। হ্যাঁ, এই প্রসেসগুলোকে আইসেন্ট্রপিক প্রসেস বলে বলা হয়, অর্থাৎ এনট্রপিটা কনস্ট্যান্ট। আইসেন্ট্রপিক মানে আইসো এনট্রপিক, এনট্রপিটা ইকুয়াল থাকে। সিস্টেমটা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে কিন্তু এনট্রপিটা কোনো রকম চেঞ্জ হয় না, যদি এটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস ফলো করে। ওকে, ইনফ্যাক্ট এটা শুধু আইডিয়াল গ্যাস নয়, এটা কিন্তু যে কোনো সিস্টেমের ক্ষেত্রে, হ্যাঁ মানে এটা আইডিয়াল গ্যাস না বলেও যে কোনো সিস্টেমের কথাই বলা যেতে পারে। যে কোনো সিস্টেমকে আমরা যদি রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসে নিয়ে যাই, তাহলে কিন্তু সেই প্রসেসটাকে আইসেন্ট্রপিক প্রসেস হিসাবে কনসিডার করা যায়। দেয়ার উইল বি নো চেঞ্জ ইন এনট্রপি। আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেও ন্যাচারালি হবে। এবার একটা আইসোথার্মাল প্রসেসের কথা কনসিডার করো। ধরো কোনো একটা আইডিয়াল গ্যাসকে একটা রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে টেম্পারেচারটা কোনো একটা ভ্যালু টিতে থ্রু আউট কনস্ট্যান্ট রয়েছে। টেম্পারেচারটা কোনো একটা ভ্যালু টিতে থ্রু আউট কনস্ট্যান্ট আছে। এখন আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে দেখে এসেছি, আইডিয়াল গ্যাসকে যদি আইসোথার্মাল প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ডেল কিউ সমান কত হবে? ডেল কিউ সমান পি ডিভি, দ্যাট ফলোজ ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ডেল কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পি ডিভি। ডিইউটা তো জিরো ফর অ্যান আইডিয়াল গ্যাস ইন অ্যান আইসোথার্মাল প্রসেস। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। টেম্পারেচারটা যদি চেঞ্জ না করে তাহলে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হবে না, ন্যাচারালি ডিইউ এই ভ্যালুটা জিরো হবে। সেই জন্য একটা আইডিয়াল গ্যাসের আইসোথার্মাল প্রসেসের জন্য del Q equals to PdV. এবার you remember the equation of state for an ideal gas, PV equals to nRT, PV equals to nRT। আমরা এখানে সেই P টাকে সাবস্টিটিউট করেছি, P টাকে সাবস্টিটিউট করেছি in terms of nRT by V, হয়েছে? তো এটাই আর কি, হ্যাঁ মানে এলিমেন্টারি হিট এক্সচেঞ্জটাকে আমরা এরকম ফর্মে লিখে ফেলতে পারি। তাহলে চেঞ্জ ইন এনট্রপি কত হবে? সেই যে ফর্মুলাটা দেখালাম সেই ফর্মুলাটাকে ইউজ করো, এখানে ডেল কিউ রিভার্সিবলটাকে সাবস্টিটিউট করো বাই হোয়াট? ডেল কিউ রিভার্সিবলটাকে সাবস্টিটিউট করো বাই দিস এনআরটি বাই ভি, এটা দিয়ে সাবস্টিটিউট করে দাও। আর যেহেতু আইসোথার্মাল প্রসেস, টিটাকে তুমি বাইরে রাখতে পারো, টিটা বাইরে রইল, ইনফ্যাক্ট টি দুটো বাদ চলে যাবে, টেম্পারেচার গুলো বাদ দিয়ে দিতে পারো। দেওয়ার পর এটাকে যদি ক্যালকুলেট করো দেখতে পাচ্ছ এটা এন ইন্টু আর এলএন ভিএফ বাই ভিআই এইটার সাথে সমান। ইনফ্যাক্ট আমরা আইসোথার্মাল প্রসেস আইডিয়াল গ্যাস বলছি, ভিএফ বাই ভিআই এটা কি ভিআই বাই ভিএফ এর সাথে সমান। মনে করে দেখো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ফর আইসোথার্মাল প্রসেস, সুতরাং ভিএফ বাই ভিআই ইজ সেম অ্যাজ পিআই বাই পিএফ। যাই হোক, মানে আমরা ভলিউমের টার্মই দেখি বা প্রেসারের টার্মই দেখি, আইসোথার্মাল প্রসেস যদি একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে রিয়েলাইজ করা হয় সেক্ষেত্রে এনট্রপি চেঞ্জটা কেমন হবে এটাকে আমরা বের করে ফেলতে পারলাম। এটাই হচ্ছে তোমার এক্সপ্রেশন। আর এখান থেকে খুব পরিষ্কার, যদি সিস্টেমটা একটা এক্সপানশন প্রসেস ফলো করে তাহলে কি হবে? যদি সিস্টেমটা এক্সপানশন প্রসেস ফলো করে তাহলে কি হবে বলো? এক্সপানশন হওয়ার অর্থ কি? ভিএফটা ভিআই এর থেকে বড়। এক্সপানশন হচ্ছে মানে কি ভিএফটা ভিআই এর থেকে বড়, ডেল এসটা পজিটিভ, এসএফটা এসআই এর থেকে বড়, ফাইনাল এনট্রপিটা ইনক্রিজ করবে। তাহলে যখনই কোনো একটা আইডিয়াল গ্যাস রিভার্সিবল এক্সপানশন, রিভার্সিবল আইসোথার্মাল এক্সপানশন প্রসেস ফলো করবে, এর এনট্রপিটা বাড়বে। ইউ রিমেম্বার দি ফার্স্ট স্টেপ অফ দি কার্নো সাইকেল ইন অ্যান আইডিয়াল গ্যাস। এই যে T1 টেম্পারেচারে আইসোথার্মাল প্রসেসটাকে দেখানো হয়েছিল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, এটা এক্সপানশন। এই এক্সপানশনে হিটটা অ্যাবজর্ব হয় এবং সিস্টেমের এনট্রপিটা বাড়তে থাকে। অন দি আদার হ্যান্ড, থার্ড স্টেজটার কথা যদি আমরা কনসিডার করতাম, থার্ড স্টেজটাতে দেখো, থার্ড স্টেজে কি হচ্ছে? থার্ড স্টেজটা লোয়ার টেম্পারেচারে হচ্ছে। এক্ষেত্রে কিন্তু সিস্টেমের যে এনট্রপি
সেই এন্ট্রপিটা কমবে, সিস্টেমটা কিছু পরিমাণ হিট রিলিজ করবে এবং সিস্টেমের এন্ট্রপিটা কমতে থাকবে। এই নেক্সট কনসিডার অ্যান আইসোব্যারিক প্রসেস। একটা আইসোব্যারিক প্রসেসের কথা ভাবো। আইসোব্যারিক প্রসেসে ইউ নো দ্যাট প্রেসার রিমেন্স কনস্ট্যান্ট। আইসোব্যারিক প্রসেসে প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। একটা আইডিয়াল গ্যাসকে ধরো আমরা কোনো একটা রিভার্সিবল আইসোব্যারিক প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি ফ্রম সাম টেম্পারেচার টিআই টু অ্যানাদার টেম্পারেচার টিএফ, বা ফ্রম সাম ইনিশিয়াল ভলিউম ভিআই টু অ্যানাদার ভলিউম ভিএফ। যেহেতু প্রসেসটা তোমার আইসোব্যারিক প্রসেস, এখানে এলিমেন্টারি হিট এক্সচেঞ্জটাকে কিভাবে লিখে ফেলতে পারি? এজ সিপিডিটি। এন মোলের কথা কনসিডার করলে ভ্যালুটা কত হবে? এন ইনটু সিপিডিটি। একটা আইডিয়াল গ্যাসকে আইসোব্যারিক প্রসেসে নিয়ে যাওয়া হচ্ছে, কনস্ট্যান্ট প্রেসারে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কোনো একটা স্টেজে এলিমেন্টারি হিট এক্সচেঞ্জকে এরকম ভাবে লিখে ফেলা যায় এনসিপিডিটি। নাও ইউ ইউজ দি ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা বারবার ইউজ করছি এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেশনের সময়, সেই ফর্মুলাটা ইউজ করো। ডেল এস সমান ডেল কিউ রিভার্সিবল বাই টি। এই ডেল কিউ রিভার্সিবলটাকে রিপ্লেস করে দাও বাই এনসিপি ইনটু ডিটি। দেওয়ার পর এই ইন্টিগ্রেশনটাকে ইভ্যালুয়েট করলে যেটা পাবে এনসিপি ln টিএফ বাই টিআই। যেহেতু এটা আইসোব্যারিক প্রসেস, আইসোব্যারিক প্রসেসে আমরা জানি ভলিউম প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাহলে টিএফ বাই টিআই এটাকে আমরা লিখতে পারতাম ভিএফ বাই ভিআই। ইন টার্মস অফ ভলিউম চেঞ্জ যদি এন্ট্রপি চেঞ্জটাকে দেখা হতো, ইট উড বি এনসিপি ln ভিএফ বাই ভিআই। ইন টার্মস অফ টেম্পারেচার চেঞ্জ যদি আমরা এটাকে দেখাতাম, এন্ট্রপি চেঞ্জটাকে দেখাতাম, তাহলে এনসিপি ln টিএফ বাই টিআই এরকম হতো। এখান থেকে একটা জিনিস খুব ইজিলি কনক্লুড করতে পারো, টেম্পারেচার যদি বাড়ে বা ভলিউম যদি বাড়ে, এক্সপানশন যদি হয়, আইসোব্যারিক এক্সপানশন যদি হয়, তাহলে এন্ট্রপি বাড়বে, হিট অ্যাবজর্বড হবে বাই দি সিস্টেম। অন দি আদার হ্যান্ড যদি কম্প্রেশন হয়, আইসোব্যারিক কম্প্রেশন হয়, সেক্ষেত্রে heat will be released by the system, temperature of the system will be decreased, entropy of the system as a consequence will be reduced. সিস্টেমের এন্ট্রপিটা সেক্ষেত্রে তাহলে কমতে থাকবে। নেক্সট কনসিডার অ্যানাদার প্রসেস। স্যার বলো। স্যার এখানে ভি প্রপোর্শনাল টু টি, তো মানে কোন প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বসে আরে মানে রেশিও ln tf বাই ti সেটা মানে নিচ্ছ ভিএফ বাই ভিআই সমান টিএফ বাই টিআই, রাইট? রেশিও নিচ্ছ তো, কনস্ট্যান্ট বসাও না, কি যায় কনস্ট্যান্ট চলে যাবে, তাই না? ওকে, নেক্সট আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেসের কথা কনসিডার করো। আইসোকোরিক প্রসেস জানো, আইসোকোরিক প্রসেস হচ্ছে একটা প্রসেস যে প্রসেসে ভলিউমটা থ্রু আউট দি প্রসেস কনস্ট্যান্ট থাকে। আইসোকোরিক প্রসেসে সিস্টেমের ভলিউমটা থ্রু আউট কনস্ট্যান্ট থাকে। তো এই আইসোকোরিক প্রসেসে এন্ট্রপি চেঞ্জটা কত হচ্ছে সেটাকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। আইসোকোরিক প্রসেসে এন্ট্রপি চেঞ্জ কেমন হচ্ছে সেটাকে ক্যালকুলেট করতে পারি। ধরো একটা সিস্টেমকে ওই আগের মতোই একটা টেম্পারেচার টিআই থেকে কোন আরেকটা টেম্পারেচার টিএফ, বা কোন একটা ইনিশিয়াল প্রেসার টিআই থেকে একটা ফাইনাল প্রেসার পিএফ এ নিয়ে যাওয়া হচ্ছে আইসোকোরিক প্রসেস ফলো করে। তো কোনো একটা স্টেজে যদি আমরা এলিমেন্টারি হিট এক্সচেঞ্জ কত হয়েছে রিভার্সিবল ম্যানারে সেটাকে যদি ক্যালকুলেট করি, এইভাবে লিখে ফেলতে পারি কনস্ট্যান্ট ভলিউমে স্পেসিফিক হিট যদি সিভি হয়, এন মোলের জন্য হিট অ্যাবজর্ব কতটা হবে? এনসিভিডিটি। নাও ইউ ইউজ দি ডেফিনিশন টু ক্যালকুলেট দি চেঞ্জ ইন এন্ট্রপি। ডেল কিউ রিভার্সিবলটাকে রিপ্লেস করো বাই এনসিভিডিটি, দেওয়ার পর এটাকে যদি কম্পিউট করো, ইউ উইল হ্যাভ দিস এক্সপ্রেশন এনসিভি ln টিএফ বাই টিআই বা এনসিভি ln পিএফ বাই পিআই। এখানেও দেখতে পাচ্ছ যদি আইসোকোরিক প্রসেসে গেলে আমরা টেম্পারেচারের ইনক্রিজ দেখি তাহলে এন্ট্রপিটা বাড়বে, যদি টেম্পারেচারটা ডিক্রিজ করে তাহলে এন্ট্রপিটা কমবে। এই যে চারটে প্রসেস আমরা বললাম, কি কি বললাম? একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, তারপরে কি বললাম? রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, তারপর বললাম রিভার্সিবল আইসোব্যারিক প্রসেস, আরেকটা বললাম রিভার্সিবল আইসোকোরিক প্রসেস। ওকে, এই প্রসেসগুলোকে যদি আমরা এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামে দেখাই, কিরকম ভাবে দেখো তো? এই যে খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামে যদি দেখাই, অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কি বলা হলো? ডেল এসটা জিরো, ডেল এস জিরো, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে ডায়াগ্রামটা, টিএস ডায়াগ্রামে এই যে লাইনটা, সেটা একটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসকে রিপ্রেজেন্ট করছে।
একটা আইসেন্ট্রপিক প্রসেসকে রিপ্রেজেন্ট করছে। ইনফ্যাক্ট এটা আমরা দেখিয়ে এসেছি ইন দি কনটেক্সট অফ কার্নো সাইকেল, যখন পড়ছিলাম সেখানে বলেই এসেছি। তারপরে যে প্রসেসটা, সেই প্রসেসটা কি, সেই প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে আমরা এন্ট্রপি চেঞ্জটা কি পেলাম, আইসোথার্মাল প্রসেসে এন্ট্রপি চেঞ্জের যে এক্সপ্রেশনটা পেয়েছি সেটা কি, n ইন্টু আর ln vf বাই vi। এখানে খুব পরিষ্কার বুঝতে পারছো যে এইটা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। ডেল এসটা যদি দেখো আইসোথার্মাল প্রসেসে জিনিসটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। ন্যাচারালি তুমি যদি টিএস ডায়াগ্রামে এই প্রসেসটাকে দেখাও সেটা কেমন হবে, সেটা এরকম এস অ্যাক্সিসের সাথে প্যারালাল একটা লাইন হবে। এটাও আমরা দেখে এসেছি, এটাও আলাদা করে কিছু বলার নেই। পরের দুটো প্রসেসকে একটু স্টাডি করতে পারো। থার্ড যে প্রসেসটা বললাম, থার্ড প্রসেসটা কি বলেছি, থার্ড প্রসেসটা বলেছি রিভার্সিবল আইসোব্যারিক প্রসেস। সেখানে এন্ট্রপি চেঞ্জটা কত লিখলাম, এনসিপি ইন্টু ln টিএফ বাই টিআই, রাইট। এখান থেকে দেখো টেম্পারেচারের সাথে ডিরেক্ট ডিপেন্ডেন্স রয়েছে। সুতরাং এন্ট্রপিটাকে যদি টেম্পারেচারের ফাংশন হিসাবে প্লট করি এরকম একটা লগারিদমিক প্লট হবে, এরকম একটা লগারিদমিক প্লট পাবো। তুমি এইরকম ধরনের একটা এর কথা ভাবো, সাম এস ইকুয়ালস টু a ইন্টু ln t প্লাস সাম এস জিরো। ইনিশিয়াল ভ্যালু গুলোকে যদি তুমি এইরকম এস জিরোর মধ্যে কন্টেন করে রাখতে, তাহলে এসটাকে এরকম ভাবে বলতে পারতাম এস ইকুয়ালস টু a ln t প্লাস এস জিরো, এরকম ভাবে আমরা লিখে ফেলতে পারতাম। ঠিক একই রকম ভাবে ফোর্থ যে স্টেজটার কথা বললাম আইসোকোরিক প্রসেস, এই আইসোকোরিক প্রসেসে ডেল এস কত পেয়েছি, ইঞ্জিন এন্ট্রপি কত পেয়েছি, অ্যাজ n ইন্টু সিভি ln, এখানে কিন্তু এনসিভি আছে, রাইট, ওখানে এনসিপি ছিল এখানে এনসিভি আছে, তফাৎটা এটাই, আদারওয়াইজ জিনিসটা একই রকম আছে। তাহলে এটাকে আমরা এরকম ভাবে বলতে পারতাম সে এস ইকুয়ালস টু বি ইন্টু ln t, স্লোপটা ডিফারেন্ট হবে কিন্তু বেসিক নেচারটা একই রকম হবে, লগারিদমিক ফাংশন যেরকম হয় সেরকম হবে। এই এরকম ভাবে তাহলে আমরা ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেস যদি কনসিডার করি, একটা আইডিয়াল গ্যাসে এন্ট্রপি টেম্পারেচার ডায়াগ্রামটা কেমন হবে সেটাকে দেখানো গেল। স্যার বলো। বলো বলো। স্যার স্যার ওই সি আর ডি ডায়াগ্রামের ক্ষেত্রে ওটা চেঞ্জ হয়ে গেল কেন স্যার, অ্যাক্সিস দুটো এ স্যার, হ্যাঁ সি আর ডি, সি আর ডি ডায়াগ্রামে, হ্যাঁ তাই না, আচ্ছা হ্যাঁ আগেটা টি এস ছিল পরের গুলো এস টি। ঠিক ঠিক ঠিক, এটা তো খেয়াল করিনি আমি, চোখে পড়ে না। এইটা কি হবে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। না, প্লটটা এইভাবে করার জন্যই বোধহয় দেখানো হয়েছে না, এলিন গ্রাফটা এইরকমই হবে, রাইট, হ্যাঁ ঠিক ঠিক বলেছো। আমি মানে এটা ডিপেন্ড করছে যে কিভাবে প্লট করতে চাইছে। আরগুলোর ক্ষেত্রে কার্বন সাইকেলের ক্ষেত্রে আমার এফিসিয়েন্সি ক্যালকুলেট করার ছিল, হিট এক্সচেঞ্জ কত হবে সেটা ক্যালকুলেট করার ছিল, সেই জন্য আমি এসটাকে এক্স অ্যাক্সিসে দিয়েছিলাম, ওয়াইটাকে টি অ্যাক্সিসে দিয়েছিলাম, তাই তো আনন্দ নাকি? হ্যাঁ এটাই এটাই কারণ, এটাই এসটা টি এর ফাংশন হিসেবে আছে, হ্যাঁ এসটাকে টি এর ফাংশন হিসেবে দেখাচ্ছ, লগারিদমিক গ্রাফটা এরকম হবে। ঠিকই আছে, ভুল নেই, ঠিকই আছে। স্যার বলো স্যার বলো। হ্যাঁ স্যার বলছি, মানে এখানে গ্রাফিক্যালি তো স্যার দেখতে গেলে কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে মানে আমি ডিরেক্ট এসটাকে ডিফাইন করতে পারছি, মানে এটা স্যার আমার মানে আমরা তো ডিরেক্ট এসটাকে ডিফাইন করতে পারছি না, কোথায় পারছি, এই যে এস জিরোটা রয়েছে কোথায় আসছে, এস জিরোটা তো আছে না, আমরা সবসময় এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে পারছি। তাহলে স্যার এটি মানে এই যেহেতু স্যার এস জিরোটা আছে, এটা তো স্যার কারোর রেফারেন্সের রেসপেক্টে পাল্টাতে মানে মানে যে রেফারেন্সে ধরবে, তো সেই দিক থেকে দেখতে স্যার কার্নোর সাইকেল অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে এইটা, অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে এই যে ডেল এস সমান দিস, এই পার্টিকুলার প্রসেসটাতে তোমার ইনিশিয়াল টেম্পারেচার কি, ফাইনাল টেম্পারেচার কি, এই দুটো উপরে ডিপেন্ড করবে এনট্রপি চেঞ্জ কত, এনট্রপি ভ্যালুটা কত এইটাকে বলা সম্ভব নয়। তাহলে স্যার প্লটটা তো স্যার ইউনিক হবে না, মানে আমরা যে কার্নোর প্লটটাও করে এলাম আগে টিএস এর, মানে ওটা তো স্যার পিপল টু পিপল ভ্যারি করতে থাকবে, না পিপল টু পিপল ভ্যারি করতেই পারে, তোমার আমার আঁকা ডিফারেন্ট, সেটা ভ্যারি করতেই পারে, কিন্তু নেচারটা কেন ভ্যারি করবে, এসটা তো তোমার এই যে এলএনটি এর ফাংশন, তাই না, তুমি এই কাটগুলো কি দেখাচ্ছ, স্লোপ গুলো কি দেখাচ্ছ, এটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কত মোল নিয়ে কাজ করছো তার উপরে ডিপেন্ড করছে।
ইনিশিয়াল টেম্পারেচার কত কনসিডার করেছো তার উপরে ডিপেন্ড করছে। কিন্তু যে নেচারটা সেটা তো লগারিদমিক নেচার, সেটা তো আর পিপল টু পিপল ভ্যারি করবে না। সেটা করবো। হ্যাঁ, ঠিক আছে, এটাই তো আসল জিনিস, হ্যাঁ, এটাই তো আসল জিনিস। আচ্ছা, আমি ওই এনট্রপি টেম্পারেচার ডায়াগ্রাম এফিসিয়েন্সি ক্যালকুলেশনের কনটেক্সটে একটা প্রবলেম দিই, সেটা এই পড়ানোর সময় স্কিপ করে গেছি, মাথায় ছিল না, তো স্কিপ করে বেরিয়ে গেছি। তোমরা তো বুঝেছো যে এনট্রপি টেম্পারেচার ডায়াগ্রাম থেকে কিভাবে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হয়। এরকম একটা প্রবলেম নাও তো, প্রবলেম নিয়ে করে বলো তো কত হচ্ছে এফিসিয়েন্সি। ধরো কোনো একটা হিট ইঞ্জিন, সেই হিট ইঞ্জিনটাকে আমরা এই সাইকেলটা ফলো করে পারফর্ম করাচ্ছি। এ বি সি এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, এই সাইকেলটা ফলো করছে কোনো একটা হিট ইঞ্জিন। এই টেম্পারেচারটা S1, এই টেম্পারেচারটা হচ্ছে S2, এই টেম্পারেচারটা T1, আর এই টেম্পারেচারটা হচ্ছে T2। ঠিক আছে, তাহলে কোনো একটা হিট ইঞ্জিনের এনট্রপি টেম্পারেচার ডায়াগ্রাম যদি এইরকম হয়, তাহলে তার এফিসিয়েন্সি কত হবে? স্যার হাফ ইনটু S2 minus S1। কোন প্রসেসে হিট অ্যাবজর্ব হবে বলো তো? কোন প্রসেসটা হিট অ্যাবজর্ব হবে? হিট অ্যাবজর্ব এ থেকে স্যার বি তে যখন যাচ্ছে তখন স্যার বিসি। এ থেকে যখন কেন বিসি? কেন A to B হবে, A to B। এ টু বি, একদমই তাই, এ টু বি। তার কারণ এ টু বি তে দেখতে পাচ্ছ না এন্ট্রপিটা বাড়ছে, Entropy বাড়ছে। এন্ট্রপি বাড়ছে, যে প্রসেসে এন্ট্রপিটা বাড়ে সেই প্রসেসে হিট অ্যাবজর্ব হবে। আর বি টু সি এই প্রসেসটা কি হচ্ছে, হিটটা হিট রিলিজ করছে। হিটটা রিলিজড হচ্ছে, ব্যাস এইটুকু যদি বুঝে থাকো বাকিটা খুব সিম্পল। এবার কিউ1 টা কত বলতে পারবে? কিউ1 টা বেসিক্যালি কিউ1 ভ্যালুটা কত? কিউ1 বেসিক্যালি S1 S2 B A, এই ট্রাপিজিয়ামটার এরিয়া। কিউ1 টা কত? কিউ1 টা তো বেসিক্যালি এই ট্রাপিজিয়ামটার এরিয়া না? এই যে ট্রাপিজিয়ামটা দেখাচ্ছি, এই ট্রাপিজিয়ামটার এরিয়া, এই ট্রাপিজিয়ামটার এরিয়া এ বি S2 S1, এই ট্রাপিজিয়ামের এরিয়া সেটা কত হয়? ট্রাপিজিয়ামের এরিয়া কত হয় বলো তো? স্যার হাফ ইনটু এই সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইনটু লম্ব দূরত্ব। হাফ ইনটু মানে হচ্ছে এখানে হাফ S2 ইনটু minus S2 minus S1 ইনটু T1 plus T2। T1 plus T2 না? হ্যাঁ, T1 plus T2 এই দুটো হচ্ছে তোমার প্যারালাল আর্ম দুটো সাম, রাইট? আর তাদের মধ্যে সেপারেশনটা হচ্ছে S2 minus S1, তাই তো নাকি? এটা হচ্ছে Q1। এবার Q2 টাকে যদি ক্যালকুলেট করো, Q2 টা কত হবে? S2 minus S1 Q2 টা বেসিক্যালি তোমার এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া, BC S1 S2 এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া, সেটা কত? সেটা হচ্ছে T2 ইনটু S2 minus S1। ওকে, এবার তাহলে এফিসিয়েন্সি ডেফিনিশন ইউজ করো, Q2 minus Q1, 1 minus Q2 by Q1। দেখতে পাচ্ছ কোনোভাবেই তোমার এটা থাকছে না, S2 minus S1 এগুলো বাদ চলে যাচ্ছে, বললে কত হবে? 2T2 by T1 plus T2। এটাকে আরেকটু কম্পিউট করতে পারো, বললে কি হবে? T1 minus T2 by T1 plus T2। চট করে বলতে পারবে এটা কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি থেকে বেশি কি কম? যে কোনো ভাবে যদি একটা কার্নোট সাইকেলের কথা ভাবতাম এই T1 আর T2 দুটো টেম্পারেচার রিজার্ভারের মধ্যে, তাহলে তার এফিসিয়েন্সিটা থেকে এই এফিসিয়েন্সিটা কি কম হতো বা বেশি হতো? কম হবে স্যার। কম হতেই হবে, তাই না? মানে আমরা যদি সেকেন্ড লটা বুঝে থাকি, আমরা যদি সেকেন্ড লটা বুঝে থাকি, তাহলে কি অবশ্যই সেটা কম হতে হবে, রাইট? একটা নাম্বার দিয়ে ক্যালকুলেট করে দেখতে পারো, টেম্পারেচার ভ্যালু কিছু নিয়ে ক্যালকুলেট করে দেখতে পারো। ম্যাথমেটিক্যালি দেখা যাবে স্যার, মানে এখানে তো স্যার T1 minus T2 by T1 ঠিক plus আছে, ঠিক আছে, তুমি করে পাঠিও। নেক্সট, আমরা তাহলে একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনট্রপি চেঞ্জটা কেমন হয় ডিফারেন্ট প্রসেসে সেগুলো ক্যালকুলেট করলাম। তবে এত না করে একটা জেনারেল এক্সপ্রেশনও বের করে ফেলা যেত। হ্যাঁ, একটা জেনারেল এক্সপ্রেশনের কথা ভাবতেই পারি, নট নেসেসারিলি যে আইডিয়াল গ্যাসটা এই চারটে প্রসেসই পারফর্ম করতে হবে, এমন প্রসেস তো হতেই পারে যেখানে তোমার পিভিটি সবগুলোই চেঞ্জ করছে।
আমরা আগে যে প্রসেসগুলো বললাম সেখানে টি কনস্ট্যান্ট থাকছে বা ভি কনস্ট্যান্ট থাকছে বা পি কনস্ট্যান্ট থাকছে, এমন তো হতেই পারে যে যেখানে তোমার তিনটে কোঅর্ডিনেটই চেঞ্জ করছে। তো এইরকম একটা জেনারেল থার্মোডাইনামিক প্রসেসের কথা কনসিডার করা যাক উইথ দি আইডিয়াল গ্যাস। ওকে, সেক্ষেত্রে এনট্রপি চেঞ্জটা কত হবে এটা আমরা বের করে ফেলতে পারি। দেখো ধরে নাও যে সিস্টেমটাকে, আইডিয়াল গ্যাসটাকে আমরা রিভার্সিবলি ইনিশিয়াল স্টেট পিআই ভিআই টিআই থেকে সাম ফাইনাল স্টেট পিএফ ভিএফ টিএফ এ নিয়ে গেলাম। যদি ফার্স্ট লটাকে ইউজ করা হয় কোনো একটা স্টেজে যে এলিমেন্টারি হিট এক্সচেঞ্জ হচ্ছে সেটাকে এইরকম ভাবে লিখতে পারি, ডেল কিউ রিভার্সিবল ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি। ডিইউটা ইজ সিম্পলি ইকুয়াল টু এন ইনটু সিভিডিটি, ডিইউটা হচ্ছে এন সিভিডিটি। ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স পড়ার সময় আমরা এটা দেখিয়ে এসেছি। আর যে কোনো গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডান যেটা সেটা তো পিডিভি, এইরকম ভাবেই লেখা যায়। ওকে, ফার্স্ট লটা ইউজ করে ডেল কিউটাকে লিখতে পারি ডিইউ প্লাস পিডিভি বা এনসিভিডিটি প্লাস পিডিভি। এবার ইউজ দি ডেফিনিশন অফ চেঞ্জ ইন এনট্রপি, ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ রিভার্সিবল বাই টি। যে এক্সপ্রেশনটা পেয়েছো সেটাকে টি দিয়ে ভাগ করে দাও, দুটো টার্ম পাবে দেখতেই পাচ্ছ, এনসিভিটা ইন্টিগ্রেশনের বাইরে এটা একটা টার্ম, আর পিডিভি বাই টি এইরকম আরেকটা টার্ম। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেট হচ্ছে পিভি ইকুয়ালস টু এন আর টি। সুতরাং পি বাই টি যদি করো তাহলে কি হবে, পি বাই টিটাকে আমরা লিখতে পারি এজ এন আর বাই ভি। এন আর বাই ভি, প্রথম টার্মটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, এন সিভি এল এন টি এফ বাই টি আই। দ্বিতীয় টার্মটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে হবে এন আর এল এন ভি এফ বাই ভি আই। এটাই তাহলে চেঞ্জ ইন এনট্রপি তার জেনারেল এক্সপ্রেশন। এটাকে আমরা সিভি টার্মে লিখলাম। আর ওকে, এখানে তুমি ভাবতেই পারো যে যদি প্রসেসটা আইসোকরিক প্রসেস হয় তাহলে কি হবে বলো তো। প্রসেসটা আইসোকরিক প্রসেস হলে কি এই টার্মটা জিরো হয়ে যাবে, আইসোকরিক প্রসেস হলে এই টার্মটা জিরো হয়ে যাবে। খেয়াল করে দেখো আমরা কিন্তু তার করেসপন্ডিং এনট্রপি চেঞ্জটা কত হয় সেটা ক্যালকুলেট করে এসেছি। বা একটা আইসোথার্মাল প্রসেসের কথা কনসিডার করো, সেক্ষেত্রে টিএফ আর টিআই দুটো একই জিনিস, এনট্রপি চেঞ্জটাকে আমরা এইরকম ভাবে লিখে ফেলতে পারি এন ইনটু আর এল এন ভিএফ ভিআই, এরকম ভাবে লিখে ফেলতে পারি। এটা তাহলে একটা জেনারেল এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করছে, এটা তোমার আইডিয়াল গ্যাস পারফর্ম করছে তার জন্য ট্রু। এটাকে আরেকটু ডিটেলে লেখা হয়েছে, দেখো এই এক্সপ্রেশনটাকে আমি একটু রিরাইট করেছি কেমন ভাবে, এস এফ মাইনাস এস আই সমান কত দেখছি, এন ইন্টু সিভি এল এন টি এফ মাইনাস এন সিভি এল এন টি আই প্লাস এন ইন্টু আর এল এন ভি এফ মাইনাস এন ইন্টু আর এল এন ভি আই। ওকে, এখন ধরে নেওয়া যাক যে মানে আমি যদি শুধু এসএফটাকে লিখতাম, এই এসএফটাকে কত লিখতে পারতাম, এসএফটাকে লিখতে পারতাম এজ এন সিভি এল এন টি এফ প্লাস এন আর এল এন ভি এফ প্লাস এস আই মাইনাস ওই যে দুটো টার্ম রয়েছে আর কি, এন সিভি এল এন টি আই মাইনাস এন আর ইন্টু এল এন ভি আই। ওকে, আমি এবার এখানে যদি এরকম একটা জিনিস বলি যে ধরো এই এফ সাবস্ক্রিপ্টটাকে তুলে দেবো, এস এফ যে সাবস্ক্রিপ্ট সেটাকে তুলে দেবো, অর্থাৎ এস এফটাকে এস দিয়ে ডিনোট করবো, টি এফটাকে টি দিয়ে ডিনোট করবো, ভি এফটাকে ভি দিয়ে ডিনোট করবো। তাহলে বাকি যে জিনিসগুলো এইগুলোকে আমি একটা ইনিশিয়াল স্টেটের রেসপেক্টে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারি, এই জিনিসটাকে এস জিরো দিয়ে ডিনোট করতে পারি। তাহলে কি দাঁড়ালো, উইথ দিস নোটেশন S equals to n into CV ln T plus n into R ln V plus S0, সেটাই বেসিক্যালি এই ইকুয়েশন নাম্বার 1.21 এ লেখা হয়েছে। হ্যাঁ, আমরা যদি কোনো একটা আরবিটারি স্টেটের রেসপেক্টে কোনো একটা স্টেটের এনট্রপিকে রিপ্রেজেন্ট করি তাহলে এসটাকে এরকম ভাবে লেখা যায়। ধরে নেওয়া যাক একটা আরবিটারি স্টেটের এনট্রপিটা হচ্ছে S0, তাহলে এই আইডিয়াল গ্যাসটার টেম্পারেচার ভলিউম যদি টি আর ভি হয় সেই স্টেটের এনট্রপিকে ইকুয়েশন 1.21 দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলা যায়। ক্লিয়ার হয়েছে আইডিয়াটা? বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। এবার এটাকে তুমি অন্যভাবেও দেখতে পারো, আমি এখানে সিভির টার্মে লিখলাম, আমি এটাকে সিপি
স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার তার টার্মেও লিখে ফেলতে পারতাম। কি করে দেখো, কিছুই নয়, জাস্ট ওই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে কি ডিকিউ সমান ডিউ প্লাস পি ডিভি, ডিউটাকে লিখেছিলাম এনসিভি ডিটি। এবার পিডিভিটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, পি ইকুয়ালস টু, এই যে ইকুয়েশন অফ স্টেটটাকে ইউজ করো, পিভি সমান এনআরটি, তাহলে কি লিখতে পারো, পিডিভি সমান আরেকটা টার্ম থাকবে এখানে না, বাম দিকে একটা টার্ম থাকবে, পিডিভি প্লাস ভিডিপি, রাইট? পিডিভি প্লাস ভিডিপি সমান এনআরডিটি। তাহলে পিডিভিটাকে আমরা রিপ্লেস করতে পারি বাই এনআরডিটি মাইনাস ভিডিপি, হয়েছে? আবার এইখানে দেখো, এই যে দুটো টার্ম, প্রথম দুটো টার্মকে নাও, এনটা কমন নাও, ডিটি কমন নাও, সিভি প্লাস আর সমান পিসিপি। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে আমরা রিরাইট করতে পারতাম, করে লিখতে পারতাম অ্যাজ এনসিপিডিটি মাইনাস ভিডিপি। আইডিয়াল গ্যাসের জন্য যদি আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে রিরাইট করতাম, তাহলে এরকম ভাবে করতে পারতাম এনসিপিডিটি মাইনাস ভিডিপি। এটা ইনফ্যাক্ট আগে দেখে এসেছো, যখন আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য ইকুয়েশন অফ স্টেট কি হবে সেই কনটেক্সটে এই ফর্মুলাটা বলেছিলাম। এবার আর কিছুই নয়, এবার তোমার ওই এনট্রপি চেঞ্জের এক্সপ্রেশনে সেটাকে বসিয়ে দাও, ডেল কিউ রিভার্সিবল বাই টি, এটাকে বসিয়ে দাও, ডেল কিউ রিভার্সিবল যে ভ্যালুটা পেয়েছো এনসিপিডিটি মাইনাস ভি বাই টি ইন্টু ডিপি, এটার সাথে সমান। আবার ইকুয়েশন অফ স্টেট কি ইউজ করো, করে ভি বাই টিটাকে পি এর ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করো, করার পর এট দি এন্ড যদি ইন্টিগ্রেশন করে ফেলো তাহলে পাবে এনসিপি এলএন টিএফ বাই টিআই মাইনাস এন আর এলএন পিএফ বাই পিআই। এই আগে যে ইকুয়েশনটাকে দেখালাম, ইকুয়েশন 1.20, বা এখন যে ইকুয়েশনটা দেখালাম 1.22, দুটোই কিন্তু জেনারেল এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করছে, একটা থেকে আরেকটাতে চলে আসা যায়। শুধু তাই নয়, আমরা এই দুটো এক্সপ্রেশনের উপর জেনারেল কেসগুলোকে প্রজেক্ট করতে পারি। জেনারেল কেসগুলো বলতে যদি আইসোথার্মাল প্রসেস বলি তাহলে কি হবে, অ্যাডিয়াবেটিক প্রসেস যদি আইসোবারিক প্রসেস বলি কি হবে, আইসোকোরিক প্রসেস যদি বলি কি হবে, সেইগুলোই জেনারেল এক্সপ্রেশন গুলো থেকেই ডিরাইভ করে ফেলা যায়। আর আগে আমরা যে অ্যালজেব্রাটা দেখালাম এই মাত্র ইকুয়েশন 1.21 তাকে ডিরাইভ করার সময় ঠিক একই রকম ভাবে ফলো করে বলে দিতে পারি যে এনট্রপি অফ দি ideal gas when it is at temperature T and at pressure P is given by equation number 1.23 in terms of the entropy of an arbitrary reference state. কোন একটা রেফারেন্স স্টেটের এনট্রপি রেসপেক্টে আইডিয়াল গ্যাসটা প্রেসার ভলিউম টেম্পারেচার যদি পিভিটি হয়, তাহলে এনট্রপিটাকে এই ইকুয়েশন 1.21 বা ইকুয়েশন 1.23 এই উপর টার্মে লিখে ফেলা যায়। ওকে, এটুকুই পড়ানো ছিল, বাকিটা পরের দিন